54 বছরের রাজনীতি জাতিকে শুধু ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির জানান, ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামাত নেতাদের হাত পরিষ্কার থাকবে। বরিশালের একাধিক জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি। জামাত আমির আরও বলেন, বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। এস.এম. আরিফের রিপোর্ট। আমাদের আমিরের জামাতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি আর চাঁদাবাজি করতে দেবে না জামায়াত। গডফাদার মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন। এটা চরম অন্যায়, জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। তিনি বলেন, 54 বছরে যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, জামায়াতের উন্নয়ন শুরু হবে সেখান থেকে। আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন জামায়াতের আমির। সেখানে তিনি জানান, বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুঃখ দুর্দশা দূর করা হবে। বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে সর্বহারা হয়ে যাওয়ার হাহাকার, আরো যত বঞ্চনা আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না, এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে উন্নয়ন পৌঁছে দেওয়া। পটুয়াখালীর জনসভা শেষে আমিরে জামায়াত যোগ দেন জালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বক্তব্যে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের কোনো জেলা পিছিয়ে থাকবে না বলে অঙ্গীকার করেন তিনি। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিট ওপিট করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। এস.এম. আরিফ, মাই টিভি। এই মুহূর্তে পিরোজপুরে পারভেজ রাসেল যুক্ত হচ্ছি সরাসরি তার সাথে। পারভেজ, জামাতের আমির আজ 4 জেলায় 5টি জনসভায় বক্তব্য রাখবেন। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাদের সেই প্রতিবাদের ভাষা মনে আছে, যে বলেছে রাজাকার। যেমনটা জানাতে চাই, আমি রয়েছে এই মুহূর্তে পিরোজপুর জেলার সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছি। এখানে একটু জানাতে চাই যে এটা কিন্তু জামাত ইসলামের একটি আবেগের জায়গা। এই আসনটি বিশেষ করে জামাতের যিনি নেতা ছিলেন শহীদ দেলোয়ার হোসেন সাইদি, তার কিন্তু আসন এটি বিশেষ করে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আসন, এবং এই আসনটি কেন্দ্র করে জামাত ইসলামের হৃদয়ের স্পন্দনের একটি আসন এই পিরোজপুর জেলা। বিশেষ করে আজ জামাতের আমির, বাংলাদেশের জামাত ইসলাম, তিনি এখানে ভাষণ দিবেন, তিনি নির্বাচনী জনসভায় কথা বলবেন এবং বিভিন্নভাবে দিক নির্দেশনা দিবেন। বরিশালের পিরোজপুর, জালাকাঠি, মঠবাড়িয়া, রাজাপুর এই অঞ্চলের মানুষের যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তিনি দিক নির্দেশনা দিবেন, কিভাবে আগামীতে রাজনীতি হবে, কিভাবে আগামীতে জামাতে ইসলাম ক্ষমতায় এলে দেশ পরিচালনা করবে। একটু জানিয়ে রাখছি যে এই আসনটিতে এক আসন পিরোজপুর সদর। এখানে সাইদি সাহেবের যিনি ছেলে রয়েছেন শামীম সাইদি, তাকে এখান থেকে মনোনয়নের জন্য তাকে আজকে পরিচয় করিয়ে দেবেন। তিনি এখান থেকে নির্বাচন করবেন দাঁড়িপাল্লার প্রতীকে।
আর যে 2 আসনটি রয়েছে মঠবাড়িয়া, সেই আসন থেকে তার ভাই সেখান থেকে নির্বাচন করবে। সেখানেও কিন্তু তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেওয়া হবে। এখানে যারা রয়েছেন তারা অত্যন্ত দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলছেন আগামীতে জামাত ইসলামে ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান হবেন এই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী, এবং তিনি একটি সকলকে নিয়ে তিনি উন্নয়ন করবেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে নারী শিশু নিরাপত্তা থাকবে, যেখানে ইনসাফের কথা বলা হবে। এখানে ইতিমধ্যে কিন্তু তাদের সাথে উপস্থিত হয়েছেন এনসিপির প্রতিনিধি এসেছেন যারা সমন্বয়ক ছিল, জুলাই আন্দোলনের অগ্রভূমিকা রেখেছেন, তারা আসছেন। এখানে এসেছেন ঢাকা কেন্দ্রীয় বেশ কিছু জামাত ইসলামী নেতাকর্মীরা আছেন। এর পাশাপাশি সমাবেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন, মুখপাত্র রাশেদ প্রধান, মুখপাত্র আসিফ মাহমুদ, সচিব ভুইয়া এবং কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদ আক্তার মিতুর আসার কথা ছিল। সব মিলিয়ে আজকে দর্শকরা যারা রয়েছে, যারা সমর্থক রয়েছে, তারা দাবি করছে সমাবেশের মধ্য দিয়ে আগামী আমি রয়েছি পিরোজপুরে, সবশেষ জানাবো পরবর্তীতে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আর কিছুক্ষণ পর বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বেলা 3:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হল রুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোটে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যার সমাধান এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, ইশতেহার অনুষ্ঠান কি শুরু হয়েছে? কি কি বিষয় এবার প্রাধান্য দিচ্ছে বিএনপি, জানতে পেরেছেন কিছু? অনেক ধন্যবাদ। আসলে ঠিক বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার হয়তো কিছুক্ষণের মধ্যেই এই হলরুম থেকে বিএনপির যে চেয়ারম্যান সেই তারেক রহমান হয়তো ঘোষণা করবেন। এবারের কিন্তু ইশতেহারের স্লোগান হচ্ছে করব কাজ গর্ব দেশ। এটি জানেন যে বিএনপি চেয়ারম্যান কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটি কিন্তু সবসময় বলে থাকেন। একদমই যদি আমরা শুরুতেই যে বিষয়টি জানিয়ে রাখা দরকার তা হচ্ছে যে এবারে 5টি অধ্যায়ে, বিএনপির যে ইশতেহারের 5টি অধ্যায়ে প্রায় 51টি কিন্তু দফা তারা সংযোজন করেছে। এই 51 দফায় বিভিন্ন বিষয় তারা সংযোজিত করেছেন। এই 51 দফা ছাড়াও বিএনপির যে আগামী 5 বছরে তারা দেশ পরিচালনার, আপনারা জানেন প্রিয় দর্শক যে ইশতেহার হচ্ছে দেশ পরিচালনার, এই দলটি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে জনগণের সাথে একটি চুক্তিনামা বলা যায়। সেই চুক্তির আওতায় আগামী 5 বছর বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে তারা 9টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, এক নজরে 9টি প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু তারা দেখেছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থলে কিন্তু উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব সহ অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা। আমি যদি খুব ছোট্ট করে বলতে চাই তা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারের যে প্রধান প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলোর প্রথমেই রয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার এটি প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে। এছাড়া কৃষকদের জন্য বিএনপি বলে আসছে, বিএনপি চেয়ারম্যান, সেটিও 2nd দফায় রয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং ভর্তুকি দেওয়ার কথাও সেখানে বলা হয়েছে। এরপরে সেখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র কৃষকের মধ্যে শুধু কৃষক নয়, সহজ কৃষি, কৃষি বিমা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজার জোরদার করা, মৎস্য চাষ, পশুপালন, খামারি, এগুলোর কথাও বলা হয়েছে।
দুর্নীতিমুক্ত এবং মানবিক ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে আগামী 5 বছরে। এটি বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির যে বিষয় রয়েছে সেগুলোর এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া শিক্ষার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে আনন্দময় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা, এবং আরেকটি গুরুত্বপূর্ণতা হচ্ছে মিড ডে মিল, মানে মধ্যে শিক্ষার্থীরা খাবার ব্যবস্থা করা হবে, এটি বলা হয়েছে। এরপরের যে দফাগুলো তা হচ্ছে তরুণদের যে বেকারত্ব সমস্যা, কর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি এবং ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ এবং উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক এবং ই কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ, এগুলো কিন্তু বিএনপি তার প্রতিশ্রুতির মধ্যে রেখেছে। পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং দেশপ্রেমিক জনগণের স্বেচ্ছাশ্রমে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী এবং খাল খনন। আবারও বলছি, 5 বছরে 20,000 কিলোমিটার স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন, পুনঃখনন, এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, এগুলো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ধর্মীয় উপাসনালয়ে কিন্তু সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। শেষ যে প্রতিশ্রুতি তা হচ্ছে ডিজিটাল অর্থনৈতিক এবং বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, এগুলো চালুর কথা বলা হয়েছে। এছাড়া যে 51 যে দফা রয়েছে, সেই 51 দফায় মোটামুটি দেশের যে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে সেই সার্বিক ব্যবস্থাপনা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সবুজ ভাই রয়েছেন, আমরা একটু যদি সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সবুজ ভাই, এই যে 9 দফার মধ্যে মোটামুটি 5 বছরে সম্পন্ন করবেন, এটি 9টি প্রতিশ্রুতি, গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে, এবং 51টি দফা, সব কিছু মিলে কি একটু যদি এইদিকে তাকান, সব কিছু মিলে কি মনে হচ্ছে যে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন? না, প্রথম কথা হলো ইশতেহারে তো নানা ধরনের প্রতিশ্রুতি থাকাটাই স্বাভাবিক। সেটাকে নিশ্চয়ই ওনারা গ্রাউন্ড ওয়ার্ক করেই তৈরি করেছেন, এবং ওনারা যদি ক্ষমতা যান নিশ্চয়ই এটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এবং যেখানে যেখানে পরিবর্তিত পরিস্থিতির কারণে যদি কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হয়, এডিশন করতে হয়, সেটাও করবেন। তো আমার মনে হয় লেট আস হোপ ফর দ্য বেস্ট, ভালো করবেন মনে হয়। আমি তারেক রহমানের নেতৃত্বে এবারে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কতটা এবার আসলে একদম এই নতুন প্রজন্মের জন্য তরুণ এবং প্রবীণদের সম্মিলনে এবার বিএনপি তাদের প্রতিশ্রুতির এই বিষয়গুলো ইশতেহার সাজাতে পেরেছে বলে মনে হয়? মোটামুটি একটা ভালোই অ্যাকোমোডেট করেছে বলেই ধারণা আমার। এবং যে নতুন যে তরুণরা যারা আছে, কয়েক কোটি, 4-5 কোটি, তো এদের ব্যাপারেও অনেকগুলি প্রোগ্রাম তাদের আছে, সেগুলি আশাব্যঞ্জক। এখন কথা হচ্ছে যে ক্ষমতা যাওয়ার পরে এগুলো যখন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়, তখন নানা ধরনের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়। তা আমার মনে হয় যদি সেরকম দক্ষ লোকজন সহ যদি টিম করতে পারেন এবং রাষ্ট্র পরিচালনা যদি খুব স্থিতিশীলভাবে করতে পারেন চ্যালেঞ্জ, আমার মনে হয় অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে। আসলে শুনলেন কামাল উদ্দিন সবুজ তার কথা। আমরা ছোট্ট করে শুধুমাত্র ইলিয়াস খান, সাবেক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, খুব ছোট্ট করে তার একটু কমেন্ট শুনবো। ইলিয়াস ভাই, একদম জি। তো ইলিয়াস ভাইয়ের কাছ থেকে একটু শুনছি। ইলিয়াস ভাই, সব মিলে এই যে প্রতিশ্রুতি যেটি দেওয়া হয়েছে, কি মনে করেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিশ্রুতি কতটা সময় উপযোগী হয়েছে? সময়োপযোগী হয়েছে, বাট কতটুকু পূরণ করতে পারবে সেটি কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে, কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে আশা করতে চাই পজিটিভলি যে যেগুলো বলা হয়েছে সেগুলো পূরণ করতে পারবে যে নির্দিষ্ট সময় দিয়েছে বিএনপি। অনেক ধন্যবাদ। আসলে শুনলেন, আমরা শুনতে পেলাম বাকি যে কথাগুলো সেগুলো আমরা তারেক রহমানের মুখ থেকেই শুনবো, এবং আশা করি কিছুক্ষণের মধ্যেই তিনি ইশতেহার ঘোষণা করবেন, এবং হয়তো গণমাধ্যম কর্মীদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের জবাবও দিবেন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত তুলে ধরবো। তো এখনকার মতো ইশতেহার অনুষ্ঠান থেকে এই ছিল, ফিরে যাচ্ছি স্টুডিওতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের 3 জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে নির্বাচনী জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানকে সামনে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা।
দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় 2 যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ায় আশায় উচ্ছ্বসিত 3 জেলা নেতাকর্মী ও সমর্থকরা। ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে, যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় 20 বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে তারেক রহমানের নির্বাচনী সমাবেশের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান। প্রায় 2 যুগ পর ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার সেই আগমন উপলক্ষে ঠাকুরগাঁও আপামর জনতার যেমন তার প্রতি রয়েছে আশা আকাঙ্ক্ষা, তেমন ঠাকুরগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমরা পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছি, এই নির্মাণাধীন এই মঞ্চের মধ্যে আগামীকাল সকাল 11:30 বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সেই উপলক্ষে এখানে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমরা তার কাছে একটু জানতে চাচ্ছি, আগামীকালকের যে আয়োজন, এই আয়োজনে সাধারণ মানুষ, ঠাকুরগাঁও মানুষের কি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে বলে মনে করছেন আপনি, এবং কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হবে বলে আপনার ধারণা? ধন্যবাদ মাই টিভিকে। আপনারা গতকাল থেকেই কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, এই প্রোগ্রাম আসার পর থেকে গোটা এলাকায়, বিশেষ করে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের একটি অংশ বীরগঞ্জ এলাকায় আমরা এই তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন প্রায় 23 বছর পর, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে তারেক রহমানকে এক চোখ দেখবে। এই ঠাকুরগাঁর বড় মাঠে আগামীকাল আমরা আশা করছি যে লক্ষাধিক মানুষের এখানে সমাবেশ হবে, এবং আগামী দিনের এই ঠাকুরগাঁর উন্নয়নের বা ঠাকুরগাঁর আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি কর্মসূচি, এটা ওনার মুখ থেকে আমরা হয়তো একটা মেসেজ পাবো। ঠাকুরগাঁর একজন অভিভাবক হিসাবে এবারের নির্বাচনে ঠাকুরগাঁর সকল স্তরের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় লাভ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম সাধারণ সম্পাদকের কথা। আপনার এখানে ইতিমধ্যেই উনি বলেছেন যে বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান আগামীকালকে আসবেন, তার বক্তব্যের মাধ্যমেই ঠাকুরগাঁও সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। রফিকুল ইসলাম রোহান, মাই টিভি, ঠাকুরগাঁও। নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে বাড়ছে উৎসবের আমেজ। সারা দেশে প্রচারণা নিয়ে ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানীর দনিয়া এলাকায় আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছি সেখানে। ইলিয়াস, নির্বাচনী প্রচারণার চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাইদ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর নারিন্দা এলাকায়। এই এলাকাটা ঢাকা 6 আসন নিয়েই গঠিত হয়েছে, 6 আসনের মধ্যেই পড়েছে। এই এলাকার যে জামাতে যে প্রার্থী রয়েছে, আমরা ডক্টর আব্দুল মান্নান এখানে রয়েছেন, আমরা ওনার সাথে যুক্ত হব। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন সমস্যার কথা শুনছেন, কি কি সমস্যা আপনি চিহ্নিত করতে পেরেছেন এবং এটা কিভাবে সমাধান করবেন? দেখেন, আপনাকে ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজ, দখলবাজ, মাদক এবং সন্ত্রাস। তারপরে দৈনিকের সমস্যার ভিতরে রয়েছে আমাদের গ্যাস সংকট রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে এবং যানজট সমস্যা রয়েছে। আমরা বলছি, আমরা যদি নির্বাচিত হই, জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের কারবারি আমরা এখানে হতে দেব না। আমি গতকালকে ইশতেহার পেশ করেছি, সেখানে স্পষ্টভাবে বলেছি যে আমরা অবশ্যই এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব, কারণ আমাদের দলের কোনো কেউ এই জাতীয় অপকর্মের সাথে যুক্ত না। কাজেই জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, এগুলো আমরাই একমাত্র দূর করতে পারবো। আর গ্যাস সংকট সহ অন্যান্য যে সংকটগুলো আছে, এগুলো আমরা জনগণকে সাথে নিয়ে দ্রুততম সময়ের ভিতরে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করব। এই ঢাকা 6কে বসবাস উপযোগী করব। বুড়িগঙ্গা আমরা দখলমুক্ত এবং দূষণমুক্ত করব, এবং বিশেষ করে মাঠ ঘাট, খেলার মাঠ, পার্ক, এগুলোকে আমরা দখলমুক্ত করে জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত।
এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমরা বলছি আধুনিক মানের একটি হাসপাতাল আমরা নির্মাণ করব, তার আগে হেলথ সেন্টারগুলোকে আমরা উপায় উপকরণ দিয়ে সেবার উপযোগী করে গড়ে তুলব। এর মাধ্যম দিয়ে আমরা বলতে চাই মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করব। একইভাবে এলাকায় অনেক অমুসলিম ভোটার রয়েছে, আমরা বলছি যে সম্প্রীতির বাংলাদেশ গড়ব। এখানে কোনো কেউ সংখ্যালঘু নাই, এখানে আমরা সবাই এলাকার বাসিন্দা। তাদের ধর্মীয় অধিকার, মানবিক অধিকারের ব্যাপারে তাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলাকা তো অনেক প্রার্থী রয়েছে, ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন এ বিষয়ে একটু বলবেন। অনেক প্রার্থীর ভিতরে এক নাম্বার কথা হচ্ছে যে আমার দল এবং দলের কর্মীরা যারা আছে তারা চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দখল, তারপরে মাদক ব্যবসা থেকে শুরু করে নিয়ে এগুলোর সাথে সম্পৃক্ত নেই। আমরা এবং আমাদের দল কোনো প্রকার দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এলাকা বাণিজ্য নির্ভর এরিয়া, মানুষ চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, মুক্তির জন্য ওয়েট করতেছে। এই 54 বছর মানুষ বিভিন্ন দলকে দেখেছিল, এখন তারা বলছে আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এখন দাঁড়িপাল্লা দেখতে চাই। তার মূল কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র পরিহারী ছিলাম। আমাদের নেতৃবৃন্দ জেলখানায় গিয়েছেন কিন্তু আপোষ করেন নাই, দেশ থেকে পালিয়ে যান নাই। বাংলাদেশই আমাদের ঠিকানা, যার কারণে মানুষ আমাদের পরে আস্থা পায়, এই জন্য আমাদেরকে ভোট দিবে। অন্যদিকে অনেকে বলছেন আমার শিক্ষাগত যোগ্যতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, এগুলোকেও মানুষ আমলে নিচ্ছে এবং বলছে যে না, পুরন ঢাকায় এরকম একজন শিক্ষিত মানুষের প্রয়োজন রয়েছে। আর অপরদিকে আমাদের বন্ধুদের ভিতরে যারা ছিলেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক, সে সিটি কর্পোরেশন তালা দিয়ে 40 দিন নগর জীবনকে বিপর্যস্ত করেছিল, এই জন্য জনগণ সেখান থেকে মুক্তি চায়, মুখ ফিরিয়ে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনারা ভোটারদের কাছে গিয়ে তাদের আইডি কার্ড আনছেন, বিকাশ নাম্বার আনছেন, এ বিষয়ে কি বলবেন? এটা মূলত মানে দ্বিমুখী আচরণ, যেটা তারা বলতেছে, তারা করতেছে, সেটা আমাদের পরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। মূলত এটা আমাদের প্রতিপক্ষরা তাদের স্লিপের ভিতরে, তাদের ইয়ের ভিতরে দিয়ে মানুষের বিকাশ নাম্বার এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। জামাত ইসলামী এরকম অনৈতিক কাজে জীবনে কখনো যুক্ত হয় নাই, ভবিষ্যতেও হবে না। পেশি শক্তি, কালো টাকা, হুন্ডা গুন্ডা ব্যবহারের সেই রীতি পূর্বেও তাদের ছিল, ভবিষ্যতে এটা বিলুপ হবে কিনা আমরা জানি না। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সাইদ, আপনি যেমনটা শুনছিলেন, উনি যেমনটা বলছিলেন যে চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 6 আসন করতে চান এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা তিনি পূরণ করতে চান এবং বাসযোগ্য এই 6 আসন তিনি করতে চান। যে সাইদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে বিরাজ করছে এক ধরনের নতুন উদ্দীপনা। দীর্ঘদিন নিজের ভোট দেওয়া থেকে মুখিয়ে থাকা সাধারণ মানুষ বলছেন এই নির্বাচনের মাধ্যমে প্রতিহিংসার অপরাজনীতি থেকে মুক্ত হবে বাংলাদেশ। তবে দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন দেশের মানুষের কাছে রেকর্ড মনে হলেও এবারকার নির্বাচন সংঘাতময় নাকি শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়েও মানুষের মধ্যে রয়েছে সংশয়। জাহিদ আহমদ বাবুর রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। এবার প্রায় 1.5 দশক পর সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে জেনে উচ্ছ্বাসিত দেশবাসী। নির্বাচনকে নিরপেক্ষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সফল করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ বলছেন এবারকার নির্বাচন গত 17 বছরের ইতিহাসে রেকর্ড হবে। ভয়ও কাজ করতেছে, কিন্তু ভোট দেওয়ার প্রবল ইচ্ছা আছে। নতুন সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তৎপর হবে কিনা এ নিয়েও মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের সংশয়। মনে হচ্ছে যে অনেকটা নিজেদের মধ্যেই নির্বাচন হচ্ছে আর কি। তারপরেও আমি যেটা আশা করি এবং বিশ্বাস করব যেন সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়। যারা নতুন প্রজন্ম 17-18 বছর যারা ভোট দেয় না, তারা অনেক অধীর আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন মানুষ মুখিয়ে ছিল তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগতময় হবে নাকি শান্তিপূর্ণ তা নিয়েও মানুষের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। শুক্রবার বেলা 11:30টার পর থেকে এই সংঘর্ষ চলে। এই সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এই সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এই র্যালিতে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, শত জুলুম ও নির্যাতনের পাহাড় পাড়ি দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবিলা করে আজ ছাত্র শিবির এক অপরাজেয় কাফেলায় পরিণত হয়েছে। একই সাথে সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র শিবিরের আপোষহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে দেওয়ার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার আহ্বান জানান বক্তারা। ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়।